এখনো পর্যন্ত যে দিনক্ষণ ঘোষণা হয়েছে, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 দফায় ভোট হতে চলেছে। 23 তারিখ বৃহস্পতিবার প্রথম দফার ভোট হতে চলেছে এবং দ্বিতীয় দফার ভোট হতে চলেছে 29 তারিখ 29শে এপ্রিল বুধবার। 4 তারিখ 4ঠা মে হচ্ছে সোমবার, সেদিন হবে ফল ঘোষণা। ফলে এই 4 তারিখে বোঝা যাবে যে শেষ পর্যন্ত কাদের দাবি মেনে নিচ্ছে সাধারণ মানুষ। এই 294টি বিধানসভা কেন্দ্রে কে কতগুলি আসন পাচ্ছে, কে সরকার গড়ছে এবং কে সরকার গড়ার স্বপ্ন ভঙ্গ হচ্ছে কাদের, সেটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে 4 তারিখ 4ঠা মে যখন ফল ঘোষণা হবে। তারপর আমি এইখানে পরপর আপনাদের সামনে রাখছি কোন দফায় কোথায় কোথায় ভোট। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। আগামীকাল বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। তারপর দিন অর্থাৎ মঙ্গলবার, সোমবার বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে। আজকে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল, তাই নিয়ে কি বলছেন মোহাম্মদ সেলিম, সিপিএম রাজ্য সম্পাদক, এবং কি বলছেন বিজেপির তরফে শঙ্কর ঘোষ, পরপর শুনবো। আমরা চেয়েছি সরকারের দফা রফা করতে, পরিষ্কার কথা। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন এক দফায় নয় অনেক দফায় করতে হবে, ইতিহাসটাকে ঝালিয়ে নিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটাররা ভয়হীনভাবে ভোট দিতে পারবে কিনা, সেখানে দাঁড়িয়ে ভয় দেখানো ভোটারকে চলবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, মৃত ভোটাররা ভোটার লিস্টে বাইরে থাকবে কিনা, এসব আমাদের স্পষ্ট করে বলা আছে। 18 বছর যাদের হয়ে গেছে সবার নাম ইনক্লুড হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। শান্তিপূর্ণ যদি ভোট হয়, নির্বাচন কমিশন যা ঘোষণা করে সেটা যদি লাগু করে এবং গোটাটা নজরদারি ঠিক থাকে। পশ্চিমবঙ্গ প্রদেশ আমরা প্রস্তুত নির্বাচনের জন্য, এবং এর পাশাপাশি যেটা বলার, অনেক ধরনের স্পেকুলেশন ছিল নির্বাচনকে নিয়ে। ইলেকশন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করবার মধ্যে দিয়ে সমস্ত স্পেকুলেশনের অবসান, এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি ব্রিগেডের জনসভায় তৃণমূল কংগ্রেসের সরকারের কাউন্টডাউন, চলে যাওয়ার কাউন্টডাউন তিনি শুরু করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকারের যে দীর্ঘদিনের মানুষের যে ইচ্ছা, মানুষের যে অ্যাসপিরেশন, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা, পশ্চিমবঙ্গবাসীর চাহিদা অনুযায়ী ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যকে নতুনভাবে চালাবে। একটা বিষয় অতনু, যে কমিশনের তরফ থেকে প্রস্তুতির কিন্তু কোথাও কোনো অভাব নেই। এক হচ্ছে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কড়া দাওয়াই দিয়ে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আছে, হয়তো আরও প্রচুর কেন্দ্রীয় বাহিনী দফায় দফায় হয়তো এই রাজ্যে আসতে চলেছে। নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে বডি ক্যাম, জিপিএস, বুথের ভেতরে সিসিটিভি, বুথের বাইরে সিসিটিভি, বজ্র আটুনি যাকে বলে, কিন্তু শেষ পর্যন্ত এই বজ্র আটুনি দিয়ে ভোটটা অবাধ করা যাবে কিনা, এইটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। দেখো, একবারই তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে শুধু তো আনলে হবে না, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। নির্বাচন কমিশনের নজরদারিতে তাদের সঠিকভাবে পরিচালনা হওয়া দরকার, রাজ্য পুলিশ প্রশাসনের সাহায্য দরকার। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো যদি একসঙ্গে কাজ করে তবেই কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে কাজ করতে পারবে এবং তবেই শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে। এটা একটা দুটো বিষয়ের ব্যাপার নয়, অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে যদি সাকসেসফুলি কাজ করে তবেই এটা সম্ভব। তো এখন এটাই দেখার যে শেষ পর্যন্ত কি হয়। তার কারণ আমি তোমাকে বলছিলাম যে এবারে নির্বাচন কমিশনের যে মনোভাব, তাতে এখনো পর্যন্ত যেটা বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশন এবার পুলিশ প্রশাসন এবং আমলাদের বিরুদ্ধে, বিশেষত আমলাদের বিরুদ্ধে যদি কোথাও তারা দেখেন যে কোথাও গাফিলতি রয়েছে তাহলে কঠোর ব্যবস্থা নিতে পারে। এটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে আমলাদের ওপর নজরদারি চলবে এবং আমলারা যাতে সঠিকভাবে কাজ করেন সেই ব্যবস্থা হবে। কোথাও যদি তাদের বিরুদ্ধে রিপোর্ট আসে তাহলে পরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেটা ইতিমধ্যেই বিভিন্নভাবে
মুখ্য নির্বাচন কমিশনারও ইঙ্গিত দিয়েছেন, বলেছেন, এবং নির্বাচন কমিশন মারফতও বিভিন্নভাবে জানা যাচ্ছে। তো এখন সেটাই দেখার যে ঠিক কিভাবে পুরো পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী পরিচালিত হয়, সেইটাই সবথেকে গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ ভোট করার ক্ষেত্রে। তো ইতিমধ্যেই তো তুমি জানো যে আজকে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর প্রার্থী তালিকা ঘোষণা হবে আগামী 2-3 দিনের মধ্যেই। পরপর শোনা যাচ্ছে যে বিজেপি তাদের প্রার্থী তালিকার একটা বড় অংশ সেটা আগামী 2 দিনের মধ্যে তারা প্রকাশ করবে, এবং তারপরে আবার 2 দফায় তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে, হয়তো যে আর একটা তালিকা তারপরে করবে। আবার তৃণমূল সম্ভবত পরশু দিনকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে, সিপিএম কালকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। তো এই সঙ্গেই ঠিক একইভাবে জানা যাবে যে এখন যে কেন্দ্রীয় বাহিনী এসছে 240 কোম্পানি, এরপর আরও কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। আবার তোমাকে বলছি যে ভোটের সময় এরকম পরপর একের পর এক জিনিস দেখা যাবে, যেরকম আজকে দেখা গেল যে ভোট ঘোষণার ঠিক আগে রাজ্য সরকার মুয়াজ্জেম, ইমাম, পুরোহিতদের ভাতা আরও 500 টাকা বাড়িয়ে 1500 থেকে 2000 করে দিল। অন্যদিকে যে ডিএ নিয়ে এতদিন লড়াই চলছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরও যে ডিএ রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদেরকে বকেয়া ডিএ দেওয়া হচ্ছিল না, আজকে দেখা গেল সেই ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 2009 থেকে যে বকেয়া ডিএ রয়েছে 19 পর্যন্ত, সেই বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের রায় মেনে এবারে দিয়ে দেওয়া হবে। তা যদিও ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন এখনো সামনে আসেনি, কিন্তু মুখ্যমন্ত্রীর পোস্টকে ঘিরে মোটামুটি সবাই এটাই অনুমান করছেন। ফলে একের পর এক ডেভেলপমেন্ট এখন হতে থাকবে, এবং তার মধ্যেই দেখা যাবে যে ভোট শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশন ঠিক কিভাবে এগোচ্ছে। একেবারে ভোট শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশন কিভাবে এগোচ্ছে। ধন্যবাদ অতনু তোমায়। কিন্তু আমি দর্শকদের একেবারে ইন আ নাটশেল বলবো যে আজকে নিঃসন্দেহে সব থেকে বড় সবার নজর ছিল যেদিকে, যে ভোট কত দফায় হতে চলেছে, কবে কবে ভোট হতে চলেছে, ফল ঘোষণা কবে হতে চলেছে। 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল, এবং 4 মে হবে ভোট গণনা। প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে এবং দ্বিতীয় দফায় 142টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। প্রথম দফায় অর্থাৎ 23 এপ্রিল কোন কোন জেলায় ভোট রয়েছে পরপর আপনাদের বলে যাই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। অর্থাৎ প্রথম দফায় 16টা জেলায় ভোট হতে চলেছে, এবং পরের দফায় দ্বিতীয় দফা অর্থাৎ 29 এপ্রিল 7টা জেলায় ভোট হতে চলেছে। পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় ভোট হবে দ্বিতীয় দফায়, এবং 4 মে হবে ভোট গণনা। অর্থাৎ কার স্বপ্ন সফল হলো, কার স্বপ্ন বিফল হলো, এইটা পুরোটা স্পষ্ট হয়ে যাবে 4 তারিখে যখন ভোটের ফল প্রকাশিত হবে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April, and the counting shall be together for all, that is 4th of May 2026. West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier. The Commission has held detailed deliberations, and in its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. আরেকবার বলবো, 2 দফায় ভোট হতে চলেছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল। প্রথম দফায় অর্থাৎ 23 তারিখে 152টি আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় অর্থাৎ 29 তারিখে 142টি আসনে ভোট গ্রহণ হবে। ভোট গণনা, ফল প্রকাশ হবে 4 মে। আর এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে বাংলা বিরোধীদের বাতিল করতে আর কত দফা চাই, 2 দফায় ভোট ঘোষণা হতে এই বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি, কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি। আমরা প্রস্তুত। এবং আগের বার ওনারা বলেছিলেন 8 দফায় ভোট করিয়েছিল, 8 দফা করোনার মধ্যে। আমরা বারবার বলেছিলাম বিশেষভাবে শেষ 4 দফা করবেন না, একসঙ্গে মিলিয়ে দিন, করোনা ছড়াবে। শোনেনি বিজেপি, হচ্ছে না 8 দফা চাই, হেরেছে। তো এবার 2 দফায়, 8 দফায় করিয়েছিল 77, সেটা অবশ্য কমে গেছে। যাই হোক, 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে। 8 দফায় হয়েছিল 77, 2 দফায় কমে দাঁড়াবে 27-এ। এই বলে বিজেপিকে আক্রমণ যখন কুণাল ঘোষ সারাচ্ছেন, তখন বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন আজকে এই ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে, দেখুন। আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান সরকারকে বিসর্জন দেবার জন্য প্রস্তুত। এই প্রকৃত পরিবর্তনের মধ্যে দিয়ে ফল ঘোষণার 42 দিন পর থেকেই বিজেপির যে ঘোষিত সিদ্ধান্ত আছে, আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের 7ম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেটা শুরু হয়ে যাবে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে, সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে 3000 টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট, সেটা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় আজকে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, অন্তত তারা আগামী 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আমি শুধু রাহুল চক্রবর্তীকে মনে করিয়ে দেব যে গতকাল যখন ব্রিগেডে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুরুতে এই কথাটাই বললেন যে দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেছে, পরিবর্তন অবশ্যম্ভাবী। আজকে 2 দফায় ভোট ঘোষণা হতে চলেছে। এই জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণার পর আরো বেশি প্রত্যয়ী শোনাচ্ছে বিজেপি রাজ্য সভাপতিকে। দেখো বিজেপি কি বলছে, গতবারে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে তোমার এই স্টুডিওতে বহু আলোচনা করেছি আমরা, যখন আমরা বলেছিলাম লাস্ট, বা মুখ্যমন্ত্রী বলেছিলেন 4 দফা একসাথে করতে, তারা করেনি, কারণ করোনা থাকা সত্ত্বেও করেনি। তারা বলেছিল নয় করবি নেই, নলে হিংসা ছড়াবে। তো আমার প্রশ্ন, এবার কি হিংসা কমে গেছে? তার মানে যখন 2 দফায় হচ্ছে, তার মানে হিংসাটা কমে গেছে। আর প্রধানমন্ত্রী কাল ওখানে বসে বললেন যে আবাস যোজনার কথা, নতুন প্রকল্পের কথা, নতুন যোজনার কথা, অথচ অন্তত 2 লক্ষ কোটি টাকা বকেয়া টাকা আটকে আছে বাংলার। তার সম্বন্ধে একটা কথা বলেননি। 60 লক্ষ লোক যে বাদ গেল, তার মধ্যে কতজন অনুপ্রবেশকারী আর কতজন বকেয়া টাকা বাকি আছে, সেটা জ্ঞানেশ কুমার কি বলবেন? না, প্রধানমন্ত্রীর কথা বলছেন। প্রধানমন্ত্রী কাল যখন ব্রিগেডে ভাষণ দিচ্ছিলেন, আজকে 60 লক্ষ অনুপ্রবেশকারী যারা, তার মধ্যে কতজন রোহিঙ্গার, কতজন মানে যারা বাদ গেছেন, কতজন অনুপ্রবেশকারী একবার চিহ্নিত করে দেবেন কি? তারা কারা? যারা ঝুলে আছে, তাদের ভবিষ্যৎ কি? কোনো উত্তর নেই। আমরা ভোটের জন্য প্রস্তুত, সেটা বড় কথা নয়। ভোট হোক, আমরাও চাই। কিন্তু আজকে যে এসআইআর 200 জন মারা গেলেন, আজকে যে 60 লক্ষ লোকের ভবিষ্যৎ ঝুলে থাকলো, তার বিরুদ্ধে কোনো প্রশ্ন নেই। যারা আজকের দিনে বলেছিল যে এক সময় দাঁড়িয়ে, যে আমরা যখন বলেছিলাম যে 2 দফায় 3 দফায় ভোট করুন, সামনে কোভিড আছে, করোনা আছে, তখন এরাই চিৎকার করেছিল যে না, একবারে করতে হবে, নাহলে হিংসা ছড়িয়ে দেবে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। তো আজকে উত্তর কি? তাদের উত্তর নেই। সুতরাং অসার তত্ত্ব, অসার বাণী দিয়ে কিছু হবে না। বাংলার মানুষ উন্নয়ন দেখেছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেছে, বাংলার মানুষ গত 5 বছর ধরে যারা বেনিফিশিয়ারি, তারা দেখেছে সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় কি করে মানুষের পাশে দাঁড়াতে পারেন। সুতরাং আমরা প্রমাণ করার কিছু নেই, আজকে দাঁড়িয়ে প্রমাণ হবে। এবং তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে যে কোনো সময়, যে কোনো সময়। রাহুল দা যেটা বলছেন যে 2 দফায় ভোট হচ্ছে এই কারণে, কারণ পশ্চিমবঙ্গে হিংসা কমে গেছে। আমি একটু কেয়াদির কাছে আসবো। কেয়াদি, তোমরা সিপিএম, কংগ্রেস, তারা প্রত্যেকেই একেবারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন জ্ঞানেশ কুমার বৈঠক করলেন, তোমাদের তরফেও বলা হয়েছিল যে 1 থেকে 2 দফায় ভোট করা হোক। কিসের ভিত্তিতে তোমাদের এই দাবিটা ছিল? তৃণমূল গুন্ডা সার্কুলেশন করে, তো সেই জন্যে আমরা চেয়েছিলাম যত কম দফায় হবে। এবং আরেকটা জিনিস তুমি বলে রাখি দেবস্মিতা, অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি নির্বাচন কমিশনের এই ঘোষণাকে, কিন্তু 1 দফা হোক, 2 দফা হোক, 4 দফা হোক,
তৃণমূলের যে দফা রফা সেটা বোঝা গেছে। দেখুন তৃণমূলের হাহাকার, মানে ভোট ঘোষণা হওয়ার আধ ঘন্টা আগে উনি 15 বছরে যেটা পারলেন না, বললেন না ডিএ দিয়ে দেবো। যে ডিএ নিয়ে বলেছিলেন সরকারি কর্মচারীদের যে ঘেউ ঘেউ করো না, বলেছিলেন যে এটা তোমাদের অধিকার নেই, ভিক্ষা, সেই ডিএ মানে ঢেলায় পড়লে যে বেড়াল কিভাবে গাছে ওঠে, খালি ওঠে না, কিরকম মিউ মিউ করে কাঁদে সেটা বোঝা গেল। হঠাৎ ওনার মনে হলো যে 500 টাকা বাড়িয়ে দিই পুরোহিতদের জন্য, মুয়াজ্জিনদের, আমার দুধেল গাইও থাক, আবার হিন্দু ভোটকেও আমাকে দেখতে হবে। না, আমি বলছি তৃণমূল কংগ্রেস এই বলে বিষয়টাকে এস্টাবলিশ করছে কেয়াদি, সেটা হচ্ছে শেষ পর্যন্ত মানে এই সরকার কোনোভাবেই দেবে না, এই সরকার সুপ্রিম কোর্টকেও মানে না, আলটিমেটলি তো এই সরকার দিল। এইটা তৃণমূল কংগ্রেস এস্টাবলিশ করছে এই সরকারের আমলেই বকেয়া দিয়ে তোমরা পাবে, এই বলে তো তৃণমূল প্রতিষ্ঠা করছে। থেকে বড় রসিকতা কিচ্ছু হতে পারে না শুভ্রজিৎ। ইতিমধ্যে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। এমন একটা সরকার, যে সরকার দিতে পারেনি, মমতা ব্যানার্জি নিজেই বহু সময় বলেছেন পোশাকার ফাঁকা, উনি বিদায় বেলায় এই যে ঘোষণাটা করে দিয়ে গেলেন, উনি জানেন ওনাকে ওর কোনো দায় নেই, ওনার কোনো এখন দায়িত্ব নেই, এখন তো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার সরকার, উনি ভালো করে জানেন যে ওনার দ্বারা এগুলো হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকারের যখন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করেছিল তখন কিন্তু ভোট ঘোষণা হয়নি। ওইটাই তো বলছি, কতক্ষণ আগে আধ ঘন্টা আগে, আমি তো সেটাই তো বলছি। বোধহয় আমার বক্তব্যটা ভালো করে শোনোনি দেবস্মিতা, আমি বলেছি ভোট ঘোষণা হওয়ার আধ ঘন্টা আগে সারা দেশে এরকম নজির নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়ে তড়িঘড়ি 15 বছর ধরে যেটা বকেয়া, যেটা 15 বছর ধরে যেটা দাবি সেটা দিলেন না। এবার বিষয়টা হচ্ছে আসলে উনি জানেন উনি দিতে পারবেন না, উনি দেবেন না। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির সরকার যখন দেবেন উনি তখন ক্রেডিট নেন। আমি শুধু এরকম সবকিছু ক্রেডিট নেন। আমি শুধু টাইমটা একটু স্পেসিফাই করে দিই, কেয়াদি আধ ঘন্টা বললো, আমি খুব স্পেসিফাই করে দিই। এই যে পুরোহিত মুয়াজ্জিমদের ভাতা দেওয়ার ঘোষণা, এইটা 4টের সময় আজকে তো প্রেস কনফারেন্স করেছে জাতীয় নির্বাচন কমিশন, তার 1 ঘন্টা আগে মানে 2:40 মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এবং বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা এটা ভোটে নির্ঘণ্ট ঘোষণার 55 মিনিট আগে, মানে 3:05 করেছে। কিন্তু বিজেপি যেটা বলছে পুরোটা গিমিক। আমি আমার বক্তব্য, যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করে থাকেন, তার সাথে সময় সম্পর্কে 1 ঘন্টা আগে বলুন, 10 ঘন্টা আগে বলুন, বলেছে শ্রমিক মোর্চার দাঁড়িয়ে ওখানে মাননীয় সভাপতি আচরণবিধি লাগু হওয়ার পরেও দাঁড়িয়ে বলছেন অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডার পাবে, অমুক পাবে, তমুক পাবে। কে করছে? বিজেপির রাজ্য সভাপতি জানেন না যে আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে? কি করে বলছেন উনি? কি করে বলছেন? কেউ তো দেবে, কেউ তো দেবে। দুজনকে থামাচ্ছি, আমরা পরবর্তী পর্বে ডিএ নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের আলোচনা হচ্ছে দুদফায় ভোট। আমি দেবাশিস দার কাছে যাব। দেবাশিস দা, সিপিএম কতটা প্রস্তুত রয়েছে এই দুদফায় ভোটের জন্য? কাল তো প্রার্থী তালিকা ঘোষণা। এটা একটা দুটো প্রস্তুতি থাকে, একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, একটা হচ্ছে মানুষের প্রস্তুতি। রাজনৈতিক দলের প্রস্তুতি থেকেও মানুষের গত 15 বছরে, 11 পরবর্তী অবস্থায় 15 বছরের যে অভিজ্ঞতা, তার যে প্রস্তুতি, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল রাখতে হবে যে একটা সরকার 15 বছর ধরে চলছে, যেখানে তার সরকারি কর্মচারীদের কুকুর যে শব্দে উচ্চারণ করেন সেইভাবে অপমান করেছেন, এবং সরকারি কর্মচারী সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা ব্যবহার করে ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের কি করে সরকারি কর্মচারীদের শুধু নয়, এবং তার সাথে যুক্ত যে বৃহত্তর অংশ যারা সরকার চালায়, তাদেরকে কিভাবে 15 বছর ধরে ডিপ্রাইভ করা যেতে পারে, সেইটা আজকে 55 মিনিট আগেও এক্স্যাক্টলি টাইম বলে দিয়েছে। 55 মিনিট আগে ঘোষণা করছেন, মানে এগুলো কিন্তু কিভাবে অপমান হয়েছে, আন্দোলনকে কিভাবে আক্রমণ করেছে। 13 তারিখে, গত 13 তারিখের আন্দোলন রাজ্যে নতুন নজির তৈরি করেছে। যে একটা কথা বলতে হবে, দেশ স্বাধীন হওয়ার পর কোনোদিন কোনো রাজ্যে কোনো দলের পরিচালনা করা কোনো সরকারের সময়কালে যে অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের মানুষের 11 পরবর্তী অবস্থায় হয়েছে, এই অভিজ্ঞতা হয়নি। ফলে বামপন্থী দল যেরকমভাবে প্রস্তুতি রয়েছে, প্রত্যেকটা দল যেভাবে প্রস্তুতি রয়েছে, সব থেকে বড় প্রস্তুতি রয়েছে এই রাজ্যের মানুষের, তাদের তিক্ত অভিজ্ঞতার মধ্যে থেকে। যেভাবে শিক্ষক সমাজ আক্রান্ত হয়েছে, শিক্ষকের চাকরি গেছে, কোটি কোটি ছেলে মেয়ে অন্য রাজ্যে চলে গেছে, পড়াশোনা করার পর অন্য রাজ্যে চাকরিতে চলে গেছে। একটা সরকার সময়কালে পরিযায়ী শ্রমিক তৈরি করেছে, সিঙ্গুরকে হত্যা করেছে, কলকারখানা বন্ধ করে দিয়েছে। গত 1 দশকে এই রাজ্যে কোনো শিল্পে বিনিয়োগ হয়নি। যোগ্য অযোগ্য শিক্ষক করে শিক্ষক সমাজকে
তাদের শিক্ষকতার জায়গা থেকে রাস্তায় নামিয়ে পুলিশ প্রহার ফলে এই ইস্যুগুলো নিয়ে যে বামেরা প্রচারে নামবে এইটা স্পষ্ট হচ্ছে। আমি একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি শুধু একটা ইনফরমেশন একটু আপডেট করে দিই আপনাদের। আগামীকালই বামেরা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। পরশু জানিয়েছিলাম আপনাদের তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে এবং বিজেপি প্রথম দফায় 110টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে ওই পরশু দিনই অর্থাৎ মঙ্গলবার একই সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তৃণমূল ঘোষণা করতে পারে। তৃণমূল সচরাচর যেটা করে থাকে পুরো সব 294টা আসনেই ঘোষণা করে দেয়। এক্ষেত্রে কি হবে নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে। পরশু সেই সম্ভাবনা রয়েছে এবং বিজেপি 145টি আসনে ওই একই দিন মঙ্গলবার তারা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। কিন্তু এইটার সঙ্গে সঙ্গে বিশ্বনাথ এটাও মাথায় রাখতে হবে যে দুটো দফায় ভোট হতে চলেছে, কিন্তু ওই বিভিন্ন বক্তব্য রাখার সময় একটা বিধিসম্মত সতর্কীকরণ বা অ্যাস্টেরিক্স দিয়ে কন্ডিশনস অ্যাপ্লাই যে বলা থাকে না, এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে তার মধ্যে কিন্তু ওই বিবেচনাধীন 60 লক্ষের মতন আছেন, সেটারও কি হতে চলেছে, কারণ এরপর এক এক করে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, তাদের কতজন ইনক্লুশন হচ্ছে তালিকায় সেটাকেও কিন্তু ধর্তব্যের মধ্যে রাখতে হবে। বিশ্বনাথ একেবারে মানে স্বাধীন ভারতবর্ষের এত বিরাট সংখ্যক মানুষ অ্যাডজুডিকেশনে অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই, সেই অবস্থায় ইলেকশন কমিশন একটা রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা করে দিয়েছে, এই নজির কিন্তু খুব একটা নেই। এর আগে নিশ্চয়ই মানে ভোটার তালিকা সংশোধনকে নিয়ে কলকাতা হাইকোর্টে 1982 সালে মামলা হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে যে না, মানে ভোটার তালিকা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, ফলে সেটাকে আটকে রাখা যাবে না, নির্বাচন আটকে রাখা যাবে না, ফলে মানে হয়েছে ঘটনা। কিন্তু এত বিরাট সংখ্যক 60 লক্ষ মানুষ এর ভাগ্য এখনো নির্ধারিত হয়নি যে তারা চূড়ান্ত ভোটার তালিকা আসবে কি আসবে না, যারা আসবে না তাদের কি ভবিষ্যৎ কি হবে, সেগুলোকে বাদ রেখেই কিন্তু এই নির্বাচনটা হতে যাচ্ছে, সেটা ব্যতিক্রমী। দ্বিতীয় যেটা, ইলেকশন কমিশনের মাইন্ডসেটের মধ্যে কিন্তু একটা বড় পরিবর্তন এসছে। তারা 2001 সালের পরে মনে করতো যে একাধিক ফেজ বাড়িয়ে তারা নিরাপত্তাকে নিশ্চিত করতে পারবে, রাজ্যের যে ভোটের সন্ত্রাস হয় সেটাকে কমাতে পারবে, ভোট লুট কমাতে পারবে। কিন্তু আজকে 2026-এ এসে তাদের সেই মাইন্ডসেট কমপ্লিটলি চেঞ্জ করেছে, ফেজ কম করে নির্বাচন নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে এবং যাতে করে মিসক্রান্ট যারা অর্থাৎ ভোটে যারা কারসাজি করে বা ভোট লুট করে তাদেরকে আটকানোর চেষ্টা করছে কম ফেজের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করে। এটা মাইন্ডসেটের পরিবর্তন। থার্ড যেটা অবশ্যই আমি বলবো যে এই এন্টার প্রসেসের মধ্যে নিরাপত্তা প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন আশ্বাস দিচ্ছে বটে, কিন্তু সেই আশ্বাস দিচ্ছেন, সেই আশ্বাসটা কিভাবে নির্বাচন কমিশন বাস্তবায়িত করবে এটাই সবথেকে বড় প্রশ্ন। আজ দুদফায় ভোট ঘোষণা হলো এ রাজ্যে, আর সেই ভোট ঘোষণা হতে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, হাড়োয়ায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ, পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর করা হয়। দুপক্ষের সংঘর্ষ, পঞ্চায়েত সদস্য সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।